নমস্কার। আমরা যখন বাড়িতে থাকি, আমাদের বাড়িতে আমাদের সঙ্গে আরেকটি প্রাণীও থাকে, বা একটা বা তার বেশিও থাকতে পারে। আমরা যখন আনন্দ করি, ওরা আমাদের সঙ্গে আনন্দ করে। আমাদের মন খারাপ থাকলে ওরাও বুঝতে পারে, আমাদের সঙ্গে খেলা করে। এবং মানুষে যা যা করে ওরাও প্রায় সমান সমানই করে। আমাদের প্রতিটা কথা বুঝতে পারে, আমরা ওদের কোনো নির্দেশ দিলে বুঝতে পারে। আমরা যে খাবারটা ভালোবাসি ওরা খেতে ভালোবাসে, এই সমস্ত। ওরা আমাদের দৈনিক জীবনে একটা অপরিহার্য একটা অঙ্গ হয়ে উঠেছে। আমি কাদের কথা বলছি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি বাড়িতে থাকা পোষ্যদের কথা বলছি, কুকুর বা বেড়াল। এই কুকুর বা বেড়াল এদেরও কিন্তু ইন্স্যুরেন্স হয়। চলুন আজকে আমরা সেই নিয়ে কথা বলব। নমস্কার, আমি দীপ্তেন ঘোষ। আমি IRDA দ্বারা রেজিস্ট্রিত একজন কম্পোজিট এজেন্ট। আমি লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বীমারও কাজ করে থাকি। আমি হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বীমারও কাজ করে থাকি। আমি জেনারেল ইন্স্যুরেন্স অর্থাৎ সাধারণ বীমা তারও কাজ করে থাকি। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ওই পোষ্যদের নিয়ে, যাদের বীমা কি করে করা হয়, কিভাবে করা যেতে পারে, আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব। এটাকে ইন্স্যুরেন্সের পরিভাষায় বলা হয় পেট ইন্স্যুরেন্স। আমাদের দেশে সাধারণত কুকুর এবং বেড়াল এদেরই ইন্স্যুরেন্স হয়। আমি এখনো পর্যন্ত শুনিনি, হয়তো বিদেশে কোনো কোনো জায়গায় পাখির ওপর ইন্স্যুরেন্স হয়, খরগোশের উপর হয়, অর্থাৎ র্যাবিট জাতীয় প্রাণীর উপরও ইন্স্যুরেন্স হয়। কিন্তু আমাদের দেশে প্রধানত কুকুর এবং বেড়াল তারই ওপর ইন্স্যুরেন্স হয়। এবার আমরা চলুন দেখে নিই যে কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানি এই ইন্স্যুরেন্সটি করে থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানি এখানে দিয়ে দিয়েছি সাধারণত ইন্স্যুরেন্সটা করে। এবং প্রায় সব কোম্পানি কুকুর এবং বিড়াল তার উপর ইন্স্যুরেন্স করে। একটা দুটো কোম্পানি আছে যারা শুধু কুকুরের ওপর ইন্স্যুরেন্স করে। এবং তাতে কি কি কভারেজ আছে মোটামুটি এখানে একটা লিস্ট দিয়েছি, এর কম বেশি হতে পারে। কোন কোম্পানি কার কোন ফিচার অফার করছে তারও একটা এখানে লিস্ট দিয়েছি। জেনারেলি যেটা আমি জানি সেটা হচ্ছে বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স, এরা খুব পুরনো একজন ইন্স্যুরার যারা এই পেট ইন্স্যুরেন্সটা শুরু করেছিল। তার সঙ্গে সঙ্গে নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি এবং ICICI লোমবার্ড, HDFC আর্গো, গো ডিজিটেরাও সব চালু করেছিল। এবং আরো অনেক কোম্পানি হয়তো করে, আস্তে আস্তে তারা পেট ইন্স্যুরেন্সের দিকে ঝুঁকছে। কারণ IRDA এর আন্ডারে প্রায় 26টা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে। তার মধ্যে আপনি এখানে 9-10টার নাম পাচ্ছেন, আরো দু একজন করে থাকতে পারে। আমি এবার আমাদের পরবর্তী যে বিষয়টা সেটার উপর আসবো। আমরা তো কুকুর এবং বিড়ালের ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছি, এবার আমরা দেখে নেব কুকুরের কত রকমের ব্রিড আছে যার উপর ইন্স্যুরেন্স হয়। আপনারা স্ক্রিনে দেখুন, প্রায় এই লিস্টে আমি 31টা ব্রিডের নাম দিয়েছি, তার একটু কম বেশি হতে পারে। বিগেল থেকে শুরু করে স্পিচ পর্যন্ত, এবং আমাদের ইন্ডিয়ান ডগেরও হয়। তো এই ব্রিডের ওপর জেনারেলি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্স্যুরেন্স করে থাকে। তার মানে এই নয় এই 31টা ক্যাটাগরি বা তার কম বেশি যা আছে প্রত্যেক কটা ইন্স্যুরেন্সই এই ব্রিডের ওপর করে। এটা ইন্স্যুরেন্স কোম্পানির নিজের ডিসিশন, কোনো কোনো ব্রিড নাও করতে পারে। সেটা আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যখন কথা বলবেন আপনার এজেন্টের মাধ্যমে, তখন আপনারা এটা বুঝতে পারবেন যে কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানি কোন কোন ব্রিডের উপর কভার করে। এরপরে আমরা দেখে নেব
যে এই যে কুকুরের কথা বলছি, এদের কি ক্লাসিফিকেশন হয়। আপনারা স্ক্রিনে দেখুন, এখানে দেখতে পাবেন পাগ, লাসা, এই ধরনের এরা যদি ছোট যে কুকুরগুলো হয়, ওই ধরুন প্রায় 10 কিলো পর্যন্ত যাদের ওয়েট হয়, তাদের ওই স্মল ক্যাটাগরিতে ফেলা হয়। বিগেল, ককার স্প্যানিয়েল, ইন্ডিয়ান পাহাড়ি, এরা যারা রয়েছে এদের একটু মিডিয়াম ক্যাটাগরিতে ফেলা হয়। এরা 10 থেকে 25 কিলো ওজনের হয়ে থাকে। এবং ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, এরা লার্জ ক্যাটাগরিতে আসে। এদের ওজন 20-25 কিলো থেকে 40 কিলো পর্যন্ত হতে পারে। তবে সেন্ট বার্নার্ড, সার্ভেরিয়ান হাস্কি, এদের জয়েন্টের ক্যাটাগরিতে ফেলা। এগুলো কোনো কোনো ক্ষেত্রে 40 কিলো প্লাসও হতে পারে। আরও কিছু ব্রিড আছে যাদের ওপর ইন্স্যুরেন্স কোম্পানি কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়েছে, যেমন থার্ড পার্টি কভারেজ দেয় না। তারা একটি হিংস্র প্রজাতির একটু কুকুর, যাদের ওই কুকুর এবং উলফ, নেকড়ে এই জাতীয় প্রাণীর সঙ্গে সংমিশ্রণে এই কুকুরগুলো পালন করে অনেকে। এর একটি হিংস্র প্রজাতির হয়। এদের ওই মেডিকেল ট্রিটমেন্ট বেনিফিটের ওপর ইন্স্যুরেন্স হয়। অনেক ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো থার্ড পার্টির উপরও করতে চায় না। তো এটা একটা মোটামুটি একটা আপনাদের কাছে একটা পিকচার তুলে ধরলাম, এবং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্মল ক্যাটাগরির যে কুকুর আছে, মোটামুটি এর ইন্স্যুরেন্স ওই 2,500 থেকে 6,000, মানে মিডিয়ামের যা রেঞ্জ আছে ওটারও প্রায় সেরকমই, এবং কভারেজ 15,000 থেকে 40,000-এর মধ্যে। এটা সম্পূর্ণ ইন্স্যুরেন্স কোম্পানি ওই রিস্কটাকে অ্যাসেস করে অ্যানালিসিস করে দেখে যে এর প্রিমিয়াম কত হবে, কত টাকার কভারেজ দিতে পারবে। আমি এখানে আপনাদের একটা মোটামুটি পিকচার দিলাম, সুতরাং আমাদের একটা আইডিয়া হতে পারে। এবার আমরা কুকুরের তো ওই ব্রিড ক্লাসিফিকেশন নিয়ে কথাবার্তা বললাম। এবার আমরা দেখে নেব বিড়ালের কি হয়। কুকুরের মতো বিড়ালের অতগুলো প্রজাতি নেই বা ব্রিড নেই, এদের একটু কম। তাও মোটামুটি আপনারা যেটা আছে সেটা স্ক্রিনে আপনাদের দিচ্ছি। দেখুন, ইন্ডিয়ান ডোমেস্টিক বা মিক্স ক্যাটাগরির আছে এই ব্রিড, এবং ইন্স্যুরেন্স এদের খুব ইজিলি হয়ে যায়। ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকসেপ্ট করে নেয় রিস্কটা। মোটামুটি অ্যানুয়াল প্রিমিয়াম হয়ে যায় 3 থেকে 6,000 টাকার মতো, আর 1,000 টাকা থেকে 1 লাখ টাকার মতো সাম ইনশিওর্ড রিস্ক কভার করে। এরপরে পার্সিয়ান আছে, মেরিন কুন আছে, বেঙ্গল, র্যাগডল, হিমালয়ান, এরা সব ক্যাটাগরিগুলো রয়েছে। এদের একটা পিকচার আপনি দেখতে পাচ্ছেন। এই 6,000 টাকা থেকে 10,000 টাকার মতো প্রিমিয়াম হয় ওই পার্সিয়ানের। 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত এর সাম ইনশিওর্ড হয়। পরের ক্যাটাগরিটা যেটা হচ্ছে মেইন কুন আছে, এদের যে ব্রিডটা রয়েছে এদের ওই 3 থেকে 15,000 টাকা মতো অ্যানুয়াল প্রিমিয়াম হয়, আর 10,000 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত আপনারা সাম ইনশিওর পেতে পারেন। এবার যে বেঙ্গল ক্যাটাগরিটা আছে, র্যাগডল আর হিমালয়ান রয়েছে, এদেরও আপনি ওই 10 থেকে 18,000 টাকার মতো প্রিমিয়াম দিলে 2 লাখ টাকাতে 3 লাখ টাকার মতো কভারেজ পাওয়া যায়। এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি এক এক রকম তাদের আন্ডাররাইটিং প্র্যাকটিস রয়েছে, এক এক রকমের প্রিমিয়াম অ্যামাউন্ট আসে, এক এক রকমের কভারেজ আছে, আর তার সাম ইনশিওর্ডগুলো এক এক রকমের হয়। এটা কোনো ইউনিফর্ম বা ইউনিক কিছু নয়, এটা প্রচণ্ড ভ্যারি করতে পারে। এরপরে আমরা দেখে নেব যে পেট ইন্স্যুরেন্স নিয়ে তো আমরা এত কথা বললাম। বিড়াল বা কুকুর এদের ইন্স্যুরেন্স করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। মোটামুটি আপনার বাড়িতে যদি একটি কুকুর বা বিড়াল থাকে, তাদের যদি 2 মাস বয়স হয়, ওই ধরুন 8 সপ্তাহ বয়স থেকে শুরু করে 7, 8, 9, 10 বছর পর্যন্ত ইন্স্যুরেন্সের জন্য আপনি চিন্তা করতে পারেন। তবে এটা নির্ভর করছে ইন্স্যুরেন্স কোম্পানি কোন বয়স পর্যন্ত এই এন্ট্রিটাকে অ্যাকসেপ্ট করবে, সেটা ব্রিডের ওপর নির্ভর করে। এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা হচ্ছে এক্সিট ক্রাইটেরিয়া, যে একটা পার্টিকুলার বয়স পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স কভারেজ দেয়, তারপরে আর দেয় না। তো এক্সিট ক্রাইটেরিয়া তো দেখুন আমি স্ক্রিনে দিয়েছি, 6 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত। এবার এটাও নির্ভর করে কোন ব্রিডের কুকুর তার উপরও, এবং কোন ইন্স্যুরেন্স কোম্পানি তার উপরে। রিনুয়ালটাও হয় ওই 10-12 বছর পর্যন্ত। রিনুয়াল তখনই হবে যদি আপনি কন্টিনিউ করেন ইন্স্যুরেন্সটাকে। ধরুন এই বছরে আপনি ইন্স্যুরেন্স করলেন,
সামনের বছরে করলেন না, আবার পরের বছর গিয়ে করতে চাইছেন, তখন কিন্তু রিনিউয়াল হবে না, কারণ একটা গ্যাপ পড়ে গেছে বলে। তো এগুলো করলে কিছু বেনিফিট আছে। একটা হচ্ছে মর্টালিটি বেনিফিট, এটা ওই লাইফ ইন্স্যুরেন্সের মতো। এই যে পেট ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছি, এই একটা ইন্স্যুরেন্সের আন্ডারে যেমন আমাদের মানুষদের কি হয়, জীবন বীমা হয়, স্বাস্থ্য বীমা হয়, আমাদের পার্সোনাল অ্যাক্সিডেন্টেরও ব্যাপার আছে, সেগুলোও কভার হয় আলাদা আলাদা বিমা করে। কিন্তু এখানে একটা বিমার আন্ডারে আপনি জীবন, স্বাস্থ্য, পার্সোনাল অ্যাক্সিডেন্ট এবং এর সঙ্গে আর একটা জিনিস যেটা হচ্ছে বাগলারি, মানে যদি আপনার পোষ্যকেও কেউ চুরি করে নিয়ে যায় তারও কভারেজ আছে। সেই ব্যাপারে আমি আসছি, কথা বলবো আপনার সঙ্গে। তো বেনিফিটগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে মর্টালিটি বেনিফিট পাবেন, সার্জারি এক্সপেন্সেস আছে কি, যদি কোনো কারণে সার্জারি করতে হয়, থার্ড পার্টি লায়াবিলিটি কভার আছে। তার মানে কি, যদি আপনার পোষ্যটি গিয়ে কাউকে আক্রমণ করে, তার যদি কোনো ক্ষতি করে বা কারোর কোনো একটা প্রপার্টি ড্যামেজ করলো, কিছু করলো, সেই লায়াবিলিটি কভারটাও আপনি পাবেন। এবার যদি আপনার কুকুরটি চুরি করে নেয় বা একটা কুকুর কোথাও চলে গেল, বা আপনার পোষ্যটি কুকুর বেড়াল কোথাও চলে গেল, লস করে ফেললেন, সেই কভারও আপনি পাবেন। যদি আপনার পোষ্যটি মারা যায় কোনো ঘটনাজনিত কারণে, অথবা তার একটা কোনো অসুখ করেছে সেই কারণে যে সে যদি মারা যায়, সেই কভারও আপনি পাবেন। আপনার কুকুরটাকে কেউ যদি চুরি করে নিয়ে যায়, আপনার যে ক্ষতি হলো, সেই কভারও আপনি পাবেন। এবার আরেকটা কভার এখানে আছে, লায়াবিলিটি ফর পার্সোনাল ইনজুরিজ অ্যান্ড ড্যামেজ টু প্রপার্টি। একটা পার্সোনাল লেভেলে কোনো ইনজুরি হলো এবং আপনার অন্য কারোর সম্পত্তির একটা ক্ষতি হয়ে গেল, তার জন্য আপনি পাবেন কভারেজ। এবার আপনি মনে করুন গাড়ি করে কুকুরটাকে নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, বা আপনি ট্রেনে যাচ্ছেন, কোনো একটা বাহনে চড়ে যাচ্ছেন, ওই পথে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, তার জন্য কুকুরটি মারা গেল বা বিড়ালটি মারা গেল, যার ইন্স্যুরেন্স আছে, তার জন্য আপনি ক্ষতিপূরণ পাবেন। আর যে ভ্যালুটা আপনি লস করেছেন তার উপর তো ক্ষতিপূরণ আপনি পাবেনই। এবার আমরা দেখে নেব যে বিমাটা আমরা যখন করতে যাচ্ছি, কি কি জিনিস, কি কি ফিচারের মধ্যে ইনক্লুডেড আছে। একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ইনজুরিজ, তার মধ্যে ফ্র্যাকচার, উন্ডস, পয়জন। ধরুন একটা কুকুরটা গিয়ে কোনো একটা বিষাক্ত জিনিস খেয়ে ফেলেছে এবং তার একটা কোনো কুকুরটা কোনো ক্ষতি হলো, তাকে একটা ট্রিটমেন্ট করতে হলো বা মারা গেল, সেই ক্ষতিপূরণ আপনি পাবেন। মেজর ইলনেস, ক্যান্সার, হার্ট ডিজিজ, অর্গান ফেলিওর, এটা অনেকটা মানুষেরই মতো, এই কভারও আপনি পাবেন। আপনি কুকুরের যে হসপিটাল বা বেড়ালের যে হসপিটাল রয়েছে, সেখানে নিয়ে গিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন। তাকে কোনো একটা রুমে রাখতে হবে, তাকে হয়তো মানুষের মতো অ্যানাস্থেসিয়া দিতে হবে, তার তো অস্ত্রোপচার করতে হবে, এইসব সমস্ত খরচাও আপনি ক্ষতিপূরণ পাবেন। মর্টালিটি, যেমন আমি জীবন সংক্রান্ত বলছিলাম, এটা জীবন বীমার মতো একটা লামসাম অ্যামাউন্ট ক্ষতিপূরণ পাবেন যদি কুকুরটি মারা যায় তার বীমা অবস্থাতে, যা তার ভ্যালিড একটা ইন্স্যুরেন্স রয়েছে। যদি মারা যায়, সেটা কোনো একটা ধরুন অসুস্থ হয়ে মারা গেল অসুখের জন্য, বা একটা অ্যাক্সিডেন্ট হলো, তার জন্য ক্ষতিপূরণ পাবেন। এছাড়া ওপিটি কভার, প্রিভেন্টিভ কেয়ার, যেমন মানুষের হয় তেমনি ভেটেরিনারি ডাক্তার যে আছে তার কাছে নিয়ে যেতে পারেন। সে কনসাল্টিং ফিজ, ডায়াগনস্টিক যে টেস্টগুলো আছে, ওই ব্লাড ওয়ার্ক করে, এক্স রে করে, ধরুন কোনো ফ্র্যাকচার হয়েছে তার জন্য এক্স রে করতে পারে। মাইনর ট্রিটমেন্ট, যেমন হচ্ছে ধরুন ড্রেসিং করে দিল, ধরুন কানের মধ্যে কোনো একটা ইনফেকশন হলো, তার ট্রিটমেন্ট, এসবের যে খরচ, সেগুলো ক্ষতিপূরণ দেওয়া হয়, ইন্স্যুরেন্স কোম্পানি দেয়। আর আগেও বলেছি যে কুকুরকে যদি কেউ চুরি করে নিয়ে যায় বা কুকুরটা কোথাও যদি হারিয়ে যায়, তার জন্য আপনি পাবেন। থার্ড পার্টি লায়াবিলিটি, যেমন কুকুর যদি অন্য কাউকে গিয়ে কামড়ে দেয় বা তাকে যদি একটা তার ক্ষতি করে, তারও ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে, যার ক্ষতি হয়েছে তাকে পে করার জন্য। এবার আমরা দেখে নিই, আমি তো ইনক্লুশন নিয়ে কথা বললাম, কোন কোন ব্যাপার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না। আপনার পোষ্যটির যদি কোনো একটা প্রি এক্সিস্টিং ডিজিজ হয়ে থাকে, যে ওই রোগটা আগে থেকেই ছিল, আপনি ইন্স্যুরেন্স করার আগে থেকেই ছিল, এবং পরে যদি তার ট্রিটমেন্ট করতে যায় এবং ধরা পড়ে যে না, এই পার্টিকুলার রোগটা এই পোষ্যটির আগে থেকেই ছিল, আপনাকে কভারেজ দেবে না, কোনো ক্ষতিপূরণ দেবে না। আর যদি ধরুন বাড়িতে পোষ্য আছে, কেউ রেগে গিয়ে ওই পোষ্যটিকে, কুকুর বা বিড়ালটিকে মারধর করলো, তার একটা ইনজুরি হলো, যেটাকে বলছি ইন্টেনশনাল হার্ম, তার জন্য আপনি কোনো ক্ষতিপূরণ পাবেন না। অনেকে কি করে, বাড়িতে কুকুর পোষেন ব্রিডিং করানোর জন্যে, সেটাকে আমরা
ব্রিডিং করিয়ে তার থেকে যে বাচ্চা হয় তার সেখান থেকে সেই বাচ্চাগুলোকে বিক্রি করে, মানে কমার্শিয়াল পারপাসে ইউজ হয়, সেই ক্ষেত্রেও ক্ষতিপূরণ পাওয়া যায় না, কোনো কভারেজ নেই। তারপর হচ্ছে সার্জারিজ টু কিওর ডিফর্মিটিস অ্যান্ড কনজিনেন্টাল ডিফেক্টস। তার মানে হচ্ছে যে ধরুন আপনি কুকুরের কোনো একটা ওই ডিফর্মিটিস ছিল, সেটাকে সার্জারি করে ঠিকঠাক করতে চাইছেন, তার জন্য কোনো কভারেজ পাবেন না, কারণ ওটা কোনো রোগ নয় অ্যাকচুয়ালি, বা তার জন্য কোনো প্রাণ সংশয় নেই, এটা ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না। এবার মনে করুন আপনার বাড়িতে যে পোষ্যটি আছে সে হয়তো গর্ভবতী হয়ে গেল, প্রেগনেন্ট হলো, তার প্রেগনেন্সির জন্য যখন সে একটা ওই কাপকে যখন জন্ম দিতে যাচ্ছে, পাপিসকে জন্ম দিতে যাচ্ছে, তখন সার্জারি করতে হতে পারে, অস্ত্রোপচার করতে হতে পারে, তার কিন্তু খরচ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না। এবার মনে করুন কুকুরটির বা বিড়ালটির আপনি কে আরো সুন্দর করে তুলতে চাইছেন, আপনি কসমেটিক একটা প্রসিজিওরের দ্বারা বা সার্জারি করে, যেমন ওই কানটাকে কেটে দিয়ে, বা যেটাকে বলা হয় ইয়ার ক্রপিং, বা যে ল্যাজ আছে সেটাকে ডকিং করে দিলেন, ছোট করে দিলেন, বা কুকুরটি যখন ডাকে তার যে ভোকাল কর্ড আছে তার আপনি সার্জারি করলেন, তার ডাকটা অন্যরকম একটা আওয়াজ বেরোবে, এইসবের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো কভারেজ দেয় না। যদি কুকুরটার দাঁতের কোনো আপনি সার্জারি করতে চান, ওই ডেন্টাল সার্জারি কভারেজও কিন্তু কুকুরের জন্য বা বিড়ালের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না। এবার মনে করুন এমন একটা সিচুয়েশন যে আপনি কুকুরটাকে চেনে করে বেঁধে নিয়ে গিয়ে বা বিড়ালকে নিয়ে একটা কোনো দোকানে গেলেন, দোকানের ভেতরে কুকুর বা বিড়ালটাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি কি করবেন? আমরা করি কি, আমরা ওই কুকুরটাকে দোকানের বাইরে একটা জায়গায় বেঁধে রেখে দিই, তারপর দোকানে ঢুকে আমাদের কাজকর্ম সেরে কেনাকাটা করে ফিরে এসে আবার নিয়ে যাই। এরকম সময়ের মধ্যে যদি কোনো কুকুর চুরি হয়ে যায়, বা মনে করুন আপনার কুকুরটা একটা গাড়িতে রাখা ছিল এবং সেখান থেকে চুরি হয়ে গেল, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কভারেজ দেবে না। এটা ইন্স্যুরেন্স কোম্পানি তার জন্য কোনো ক্ষতিপূরণ দেয় না, এবং তারা মনে করে এটা নেগলিজেন্স, তার জন্য এটা হয়েছে। সুতরাং এখান থেকে আপনারা একটা মোটামুটি বুঝতে পারছেন কোন কোন পরিস্থিতিতে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্লেমটাকে গ্রাহ্য করবে না। এই লিস্ট অফ এক্সক্লুশন আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি আসবো কি কি বেসিক কভার আছে তার উপরে। আপনি যদি স্ক্রিনটাকে দেখেন, দেখবেন যে অ্যাক্সিডেন্টের জন্য আছে, ইলনেসের জন্য আছে, হসপিটালাইজেশন সার্জারির জন্য আছে, ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্টের জন্য আছে, ডেথ মর্টালিটি বেনিফিট আছে, ওপিটি আছে যেটাকে আমরা বলি আউট পেশেন্ট ডিপার্টমেন্টের জন্য, লস অ্যান্ড থেফট এটার উপরেও রয়েছে। এগুলো এই বেসিক কভারগুলো রয়েছে। যখন একটা কুকুর বা বিড়ালের জন্য আপনি ইন্স্যুরেন্স করতে যাচ্ছেন, আপনি যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যারা এই পেট ইন্স্যুরেন্স করে তাদের থেকে এই বেসিক কভারটা আপনি পাবেন। এছাড়া আপনি এরকম হতে পারে যে আপনি কোনো অ্যাডিশনাল কভার চাইছেন, যেটাকে বলা হয় অ্যাড অন বা রাইডার্স। এই অ্যাড অন রাইডারের ক্ষেত্রেও বেশ কতকগুলো কভারেজ আছে, আপনি পেতে পারেন। তবে এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি এক এক রকমের অ্যাড অন রাইডার কভার অফার করে থাকে, সবার ক্ষেত্রে যে এক হবে তার কোনো মানে নেই। যেমন লং টার্ম কেয়ার, ক্রনিক ইলনেস, টার্মিনাল ডিজিজ, অল্টারনেটিভ থেরাপি, লস্ট আর স্টোলেন কতগুলো কন্ডিশনের জন্য হয়, এমার্জেন্সি পেট মাইন্ডিং বোর্ডিং, আর লস্ট অফ ভ্যালুস। তার মানে এক এক করে আমি যদি দেখতে চাই যে লং টার্ম কেয়ার বা ক্রনিক ইলনেস যেটা বলছি, তো অনগোয়িং ট্রিটমেন্ট ফর লাইফ লং কন্ডিশনস লাইক ডায়াবেটিস, আর্থারাইটিস, এসব। টার্মিনাল ডিজিজ আছে, ইট প্রোভাইডস এ লাম্প সাম পে আউট, মানে টার্মিনাল ডিজিজ হয়েছে, এটা মারা গেছে, আপনি যদি এই আইডন বা রাইডারটাকে কভার করে রাখেন পলিসিতে, এইরকম কন্ডিশনের ক্ষেত্রেও আপনি ক্ষতিপূরণ পাবেন। কোনো একটা অল্টারনেটিভ থেরাপি, যেমন হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ফিজিওথেরাপি, আকুপাঞ্চার, হাইড্রোথেরাপি, এই ধরনের যদি থেরাপি আপনি নিতে চান আপনার পোষ্যটির জন্য, আপনি এটা অ্যাড অন বা রাইডার হিসেবে নিতে পারেন। এরকম ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ কভার করে। এবার মনে করুন আপনার কুকুরটি কোথাও চলে গেছে বা বিড়ালটি চলে গেছে, এটা বিড়ালের ক্ষেত্রে হামেশাই ঘটে থাকে, মিসিং হয়ে গেছে। তা আপনি কি করবেন?
আমরা কি করি যে আমরা সবাইকে বলতে শুরু করি এবং আমরা কি করি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিই বা সোশ্যাল মিডিয়াতে জানাই একটা ছবি দিয়ে যে এটা একে যদি কোথাও খুঁজে পান আমাদের জানাবেন। তার জন্য তো আমরা একটা রিওয়ার্ড বা পুরস্কার ঘোষণা করি। সেই ক্ষেত্রে এটা যদি নেওয়া থাকে এই অ্যাড অনটি, তো তার জন্য আপনার যে খরচাটা হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি সেই খরচাটা ক্ষতিপূরণ আপনাকে দেবে। এটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। তো এরকম ভাবে এই এই কটা কভার যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখতে পারেন, এগুলো পেতে পারেন। আজকাল আরো অনেকগুলো অ্যাড হচ্ছে, নানা রকমের ফিচার, এগুলো চলতেই থাকে। আমি যখন টাইম টু টাইম আমি এই আপডেটগুলো পাবো আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। আরও আছে অ্যাড অন কভার, যেমন ওয়েলনেস আর এন্ড অফ লাইফ রাইডার্স রয়েছে, যেখানে প্রিভেন্টিভ কেয়ার, ওয়েলনেস, ডেন্টাল কভার, যেটা আমি আগে বলছিলাম যে দাঁতের ট্রিটমেন্ট হয় না, আপনি আলাদা কভার নিয়ে এর মধ্যে জুড়তে পারেন। এবার হচ্ছে ধরুন কুকুরটি মারা গেল, আমরা কি করি, আমরা একটি কুকুর মারা গেলে আমরা তাকে নিয়ে ওই তাদের ডেজিগনেটেড একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমরা কবর দিয়ে দিই। কেউ হয়তো বলেন না আমরা কুকুরটাকে পুড়িয়ে দেবো, যে দাহ করা হয় যেটা বলা হয় সেটা করতে পারি। তো এর জন্য তো খরচা আছে, এই খরচার কভারও আপনি নিয়ে রাখতে পারেন। যদি এরকম ধরনের ঘটনা ঘটে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এটার ক্ষতিপূরণ দেয়। এই যে কভারটা নেওয়া আছে এবং তাকে কবর দেওয়ার জন্যে বা তাকে পুড়িয়ে দেওয়ার জন্যে যে খরচ, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি দেয়। এবার আছে এই থার্ড পার্টি লায়াবিলিটি, যেটা আমি আগে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সেটা হচ্ছে এটা বেসিক্যালি কভার করে লিগাল ফিজ আর কম্পেনসেশন। যেমন হচ্ছে যে আপনার কুকুরটি গিয়ে কাউকে গিয়ে কামড়ে দিল এবং সে একটা আইনি সাহায্য নিয়ে কোনো কেস টেস করলো, তার জন্য খরচপাতি আছে, এই কভারটা যদি নেওয়া থাকে ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে টেক কেয়ার করে। এবার আপনি কুকুরকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল করতে চান, যেটা বেসিক কভারে থাকে না, ওভারসিজ ট্রাভেল করতে চান, দেশের মধ্যে কোথাও যেতে চান, সেই রাইডারও আপনি নিতে পারেন। আর তখন যদি গিয়ে কুকুরটার কিছু একটা ঘটনা ঘটে বা বিড়ালটার কোনো একটা ঘটনা ঘটে, তার কভার ইন্স্যুরেন্স কোম্পানি দেয়, তার ক্ষতিপূরণ দেয় যদি এই কভারটা নেওয়া থাকে। এবার আমরা আসবো পেট ইন্স্যুরেন্স নিয়ে যে কথা বলছি, এর আন্ডার রাইটিংটা কিভাবে হয়, কি কি কন্ডিশন হয়, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মন দিয়ে দেখবেন। হেলথ ইন্স্যুরেন্সের যেটা হচ্ছে ভেরি ক্রিটিক্যাল, সেটা হচ্ছে যে আপনার যে পোষ্যটি রয়েছে তার স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকতে হবে ইন্স্যুরেন্স নেওয়ার সময়। তারপরে কি থাকতে হবে, যে প্রি এক্সিস্টিং ডিজিজ, তার যদি কোনো ডিজিজ থেকে থাকে আপনাকে প্রপারলি ডিক্লেয়ার করতে হবে। সেই অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানি এই যে ঝুঁকি বা রিস্কটা নেবে, তার যে প্রিমিয়ামটা হবে সেই অনুযায়ী ক্যালকুলেট করেন, সেটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আর আপনাকে আরেকটা জিনিস দিতে হবে, ওই যে ভেটেরিনারি ডাক্তার আছে তার একটা ইস্যুড সার্টিফিকেট, সেটা 1 মাসের বেশি পুরনো হওয়া চলবে না, ভেটেরিনারি সার্টিফিকেট দিতে হবে। বা যদি তিনি রিকমেন্ড করে থাকেন যে এই টেস্টগুলো করাতে হবে, আবার এই মেডিকেল চেক আপ করাতে হবে, তার রিপোর্টও দিতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি যদি মনে করে আপনার কাছ থেকে এগুলো চাইতে পারে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পোষ্যদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিনেশন। এই দেখুন র্যাবিস, DHPPI কুকুরের জন্যে এটা একটা ম্যান্ডেটারি, আর বেড়ালের জন্যে র্যাবিস আছে, FBRCP, এই ভ্যাকসিনও ম্যান্ডেটারি। এগুলো কিন্তু দিয়ে রাখতে হবে, এরকম যে রেগুলার ইন্টারভ্যাল যেটা ভেটেরিনারি ডাক্তার রেকমেন্ড করে থাকেন সেগুলো মেনে চলতে হবে। এরপর হচ্ছে যে কুকুর তো আমি ইন্স্যুরেন্স করবো, কিন্তু আমি কুকুরটাকে আইডেন্টিফাই করবো কি করে? কুকুর তো আমাদের মোটামুটি একই রকম দেখতে লাগে। সেই জন্যে সব থেকে পপুলার হচ্ছে মাইক্রোচিপ। দেখবেন ওই গলার কাছে মাইক্রোচিপ লাগিয়ে রাখা হয়েছে ইজিলি আইডেন্টিফাই করার জন্যে। কেউ কেউ ট্যাটু ব্যবহার করছেন, সেটাও ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকসেপ্ট করে। এবং ইন্স্যুরেন্স করার সময় ওই কুকুরটির একটু ফটো তুলে রাখে। সব ইন্স্যুরেন্স কোম্পানি যে অ্যাকসেপ্ট করে তা নয়, কেউ কেউ করে। সুতরাং এই 3টে পদ্ধতি আছে, তার মধ্যে সব থেকে বেশি পপুলার হচ্ছে মাইক্রোচিপ আর ট্যাটু। এবার আমি আসবো যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তো আমরা গেলাম, গিয়ে আমি বলছি আমার পলিসিটাকে আন্ডাররাইট করো আমার এই পোষ্যটির জন্যে। তো আন্ডাররাইট করার সময়
এই পেট যে আপনার যে পোষ্যটি রয়েছে তার কতটা ভ্যালু সেটাকে কি করে অ্যাসার্টেন করে ইন্স্যুরেন্স কোম্পানি, তার কতগুলো পদ্ধতি রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে ব্রিড, কোন ব্রিডের বা কোন প্রজাতির কুকুর বা বেড়াল। এটা আমি লিখেছি, দেখুন এখানে মেনশন করেছি হাই ইম্প্যাক্ট, মানে এটাকে সর্বাধিক গ্রাহ্য করা হয়, ভেরি হাই। তারপর হচ্ছে কুকুরটির বয়স কত, এটা ইন্স্যুরেন্স কোম্পানি ওই কুকুরটির বয়স অনুযায়ী রিস্ক নিতে পারবে কিনা ইন্স্যুরেন্স করার জন্য এটা চেক করে নেয়। বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এক্সিস্টিং হেলথ কন্ডিশন, যেটাই আপনাকে আমি এই শুরুতেই বলেছি যে এর স্বাস্থ্য ভালো থাকা দরকার, স্বাস্থ্য যদি ভালো হয় তবে ইন্স্যুরেন্স হবে। তো এর ইম্প্যাক্ট হাই, তার মানে হচ্ছে ওরা যখন অ্যানালিসিস করবে স্বাস্থ্যটা কিরকম আছে সবার আগে দেখে নেবে। আর কুকুরটা বা বেড়ালটা ভ্যাকসিনেটেড কিনা, আর ওকে ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে। আইডেন্টিফিকেশন নিয়ে তো আপনাদের বললাম, ওই মাইক্রোচিপ, ট্যাটু, ফটোজ আছে। আর ভ্যাকসিন নিয়েও কথা বললাম আপনাকে একটু আগে, কোন কোন ধরনের ভ্যাকসিন দরকার হবে ম্যান্ডেটারি, এটাও ইন্স্যুরেন্স কোম্পানি দেখে নেয়। এবং দেখে নেয় যে পার্টিকুলার ব্রিডের কুকুর বা বেড়ালটা রয়েছে তার মার্কেট ভ্যালু কত। আমি হয়তো ইন্ডিয়ান একটা ডগ নিয়ে গেলাম, এরকম হতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বলতে পারে না আমি আর রিস্ক নিতে পারছি না, এই যে স্বাস্থ্য দেখলাম, এর ভ্যাকসিন ব্যাপারটা দেখলাম কিছু গ্যাপ রয়েছে, নিতে পারছি না। সো ব্রিডের ওপরে মার্কেট ভ্যালু নির্ভর করে, স্বাস্থ্যের ওপর নির্ভর করে, ওভারঅল ফ্যাক্টরের ওপর মার্কেট ভ্যালুটা নির্ভর করে। তবে এটা ইন্স্যুরেন্সের যে আন্ডাররাইটার রয়েছে তিনি যে এটাকে ইন্স্যুরেন্সের জন্য গ্রাহ্য করবেন কি করবেন না, তার যে মুখ্য ফ্যাক্টর, যে প্রাইম ফ্যাক্টর, তা নয়, এটা পরবর্তী ক্ষেত্রে আসে। তবে এটাও একটা ফ্যাক্টর, কেউ কেউ এটাকে ধরে রাখে। আরেকটা হচ্ছে লোকেশন, এটাও একটা মডারেট ফ্যাক্টর, যে আপনি কোথায় থাকেন, কোন পরিবেশে থাকেন, যেখানে আপনার পোষ্যটি রয়েছে। আপনি যখন ওই পিনকোডটি দেবেন বা আপনার এজেন্ট বা আপনি ইন্স্যুরেন্স কোম্পানি যদি বুঝতে পারে আপনার সঙ্গে কথা বলে যে আপনি একটা অস্বাস্থ্যকর জায়গায় কুকুরটিকে রেখেছেন, তারা অস্বীকারও করতে পারে ইন্স্যুরেন্স না দেওয়ার জন্য। তবে এইসব ফ্যাক্টর জেনারেলি খুব একটা আসে না, কারণ যারা পোষ্য আছে বাড়িতে তার যত্নেই রাখেন। তো এই ফ্যাক্টরগুলো আমরা দেখে থাকতে পারি পলিসি আন্ডাররাইট করার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই পেট ইন্স্যুরেন্স নিয়ে আজ এই পর্যন্তই। আপনারা যদি মনে করেন এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, আপনার মতামত জানাবেন, আমাদের কমেন্টে লিখে জানাবেন। নিচে দেখুন আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন বা মেল পাঠান। আমার যে ওয়েবসাইট আছে সেটাও দেখতে পারেন। আপনারা ফোন করলে হয়তো আমি সবসময় ধরতে পারবো না, দয়া করে মেসেজ পাঠান। আর আমি আরেকটি অনুরোধ করব, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির ওই রিলেশনশিপ ম্যানেজারদের আপনারা দয়া করে আমাকে ফোন করবেন না, আমি আর অন্য কোনো এজেন্সি নেব না, দয়া করে আমাকে ফোন করবেন না। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানান। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আবার আমরা কথা বলবো আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।